দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, আইটি বিভিন্ন বিষয়ে আপনাদের নানা ধরনের তথ্য জানিয়ে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকান ড্রিম হিসেবে পরিচিত একটি স্বপ্নের বাড়ি। আর স্বপ্নের বাড়ির জন্য যে বিষয়গুলো দরকার হয় সবার আগে সেটি হলো একজন অভিজ্ঞ পেশাদার রিয়েলটরের সহায়তা দরকার হয়। তিনি আপনাকে প্রতিটি পদক্ষেপে আপনার কাজগুলো নির্ভুল, সহজ এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সহায়তা করে থাকেন। তাই আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন অভিজ্ঞ রিয়েলটর, লাইসেন্সড রিয়েল এস্টেট পার্সন মোহাম্মদ আহসান তাকে আমন্ত্রণ জানিয়েছি। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আমাদের রিয়েলটরের কাছে। আমরা টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে আপনি আপনার প্রশ্ন রাখতে পারবেন। টিবিএন 24 এর ফেসবুক পেজে এটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের কমেন্টস করতে পারবেন। আমরা চেষ্টা করব অভিজ্ঞ রিয়েলটরের কাছ থেকে আপনাদের প্রশ্ন উত্তর খুঁজে দেওয়ার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অনেকের জন্য সুসংবাদ, কারণ আমরা আলোচনা করতে চাই নিউ ইয়র্ক আমেরিকাতে বাড়ির দাম কমে আসতে পারে কিনা, অর্থাৎ সামনের দিনগুলোতে কমবে কিনা, সেটির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। সেই জন্যই আমাদের এই আলোচনা। মোহাম্মদ হাসান, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই, যেটিকে আমরা মনে করছি যে এখন মার্কেটে বাড়ি খুব কম ছাড়া হচ্ছে, এই কারণে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, দাম অনেক বেশি। সামনের দিনগুলোতে এই পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছেন কিনা? নিশ্চয়ই অনেক পরিবর্তন আসবে আগামী দিনগুলোতে। তবে আমরা যদি পুরো ন্যাশন ওয়াইড কথা বলি তাহলে আমাদের ফিগারটা হবে একরকম। আবার আপনি যদি এরিয়া টু এরিয়া আপনি মার্কেট নিয়ে কথা বলেন তাহলে কিন্তু সিনারিটা টোটালি একটা আরেকটার অপোজিট সাইড হয়ে যায়। আমাদের এই বর্তমানে ইনভেন্টরি এবং সাপ্লাই যেভাবে আছে এবং ডে বাই ডে আপনার ইনভেন্টরি বাড়ার কারণে বায়ারদের চয়েসটা বেড়ে গেছে। এবং নানান রকমের পারিপার্শ্বিক, যেমন ইনফ্লেশন আছে, ইকোনমিক বিষয় আছে, ইমিগ্রেশন আছে, আপনার মর্টগেজ রেট আছে, সবকিছুই আপনার রিয়েল এস্টেট মার্কেটের মধ্যে সেটার একটা আপনারা সেটার সিনারি সেটা আপনারা দেখতে পারতেছেন। এখনকার মার্কেটে কোনো কোনো মার্কেটে স্টিল বাড়ির দাম কিন্তু বাড়তেছে, আবার কোনো কোনো মার্কেটে বাড়ির দাম কিন্তু কিছু কিছু এরিয়াতে বাড়ির দাম কিন্তু ডিক্লাইন হচ্ছে। এবং সেই এরিয়াগুলোতে বিভিন্ন নানা কারণ আছে, কারণগুলো হয়তো আমরা আস্তে আস্তে আরো আমাদের দর্শকদের জন্য শেয়ার করতে পারবো। তবে আগামী দিনগুলোতে আপনার বাড়ির দাম গত কয়েক বছরে যেভাবে যে গ্রোথটা হয়েছিল সেইভাবে আর হয়তো বাড়বে না, কিন্তু বাড়ির দাম যদি আমি বলি যে ন্যাশন ওয়াইড বাড়ির দাম কমবে না, কিন্তু হয়তোবা যে প্রাইস যে গ্রোথ সেটা আগের মতো র্যাপিডলি খুব দ্রুত বাড়বে না। এটাই হলো বর্তমান সিনারিও। এবং আমাকে কেউ যদি বলে যে বাড়ির দাম কি বাড়তেছে নাকি কমতেছে, আমি এক কথা বলবো যে আপনি কোন মার্কেটের কথা বলতেছেন। কারণ এখন যদি আমি বাফেলো মার্কেটের কথা বলি অথবা হার্টফোর্ড কানেক্টিকাটের কথা বলি অথবা নিউ ইয়র্ক সিটির কথা বলি, তাহলে আমার অ্যান্সার হবে যে প্রাইস কন্টিনিউয়াস গোয়িং আপ এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে স্টিল এখনো অনেক গ্যাপ আছে। আবার আমি যদি এখন ফ্লোরিডার কথা বলি অথবা টেক্সাসের কথা বলি, তখন আমি বলবো যে না, সেখানে প্রাইস কিন্তু ডিক্লাইন হচ্ছে, কিন্তু সেটার অবশ্যই কারণ আছে। তো ওভারঅল আমার যে সিনারি সেটা হলো যে আপনার বাড়ির দাম কিন্তু কন্টিনিউ বাড়বে, হয়তো আগের মতো ওইভাবে খুব দ্রুত আপনার বাড়ির দাম বাড়বে না, বাট বাড়ির দাম কমার সম্ভাবনা আমি খুব বেশি দেখতেছি না। তবে বায়ারদের জন্য সুসংবাদ হলো ইনভেন্টরি বাড়ার কারণে বায়ারদের চয়েস বাড়বে। বায়াররা আপনার সেলারদের সাথে প্রাইস নিয়ে নানান রকমের সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবে। যেমন ধরেন আপনার সেলার কনসেশন ইউজ করতে পারবে, ইভেন হোম ইন্সপেকশনের পরে যে রিপেয়ার্স যে বিষয়গুলো থাকে সেলারদেরকে বাধ্য করতে পারবে যেগুলা রিপেয়ার করার জন্য। আগে যেরকম সেই সুযোগগুলা বায়াররা নিতে পারে নাই, সবসময় সেলাররা পুরো মার্কেটটাকে ডমিনেট করতো। এটাই হলো বাস্তব সিনারিও। কয়দিন আগে আমরা দেখলাম, অর্থাৎ গেল সপ্তাহে ফেড চেয়ারম্যান তিনি ইন্টারেস্ট রেট ঘোষণা করেছেন এবং সেটি আগের মতোই সেম রেখেছেন, অর্থাৎ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কোনো তারতম্য করেননি, বাড়াননি, কমাননি। যদিও এই প্রথমবারের মতো আমরা দেখেছি 9-3 ভোটে এটি কার্যকর হয়েছে, এর আগে এটি সর্বসিদ্ধান্ত ক্রমে হয়।
কিন্তু যে মার্কেট যে ইঙ্গিতটা দিচ্ছে সেটা হলো পরবর্তীতে আগামীতে যে ঘোষণাটা তিনি দেবেন সেখানে হয়তো ইন্টারেস্ট রেট বাড়তে পারে এবং একই সাথে ইনফ্লেশন বাড়ারও একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এটি কি বাড়ির দামে কোনো পার্থক্য তৈরি করবে? অর্থাৎ এই যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কি বাড়ির দাম অনেক বেশি বেড়ে যাবে? এখন দেখুন যে জিনিসটা হয় আসলে মর্টগেজের যে রেটটা সেটা সরাসরি বাড়ির দামকে এফেক্ট করে না আমি মনে করি। আম, তবে যেটা এফেক্ট করে সেটা হলো যে সেলস ট্রানজেকশন গুলা স্লো হয়ে যায়। কারণ হলো যে যারা বায়ার তাদের যেটা হয় সেটা হলো যে তাদের বাইং ক্যাপাসিটিটা কমে যায়, যার কারণে আপনার তখন সেলসটা কম হয়। অর্থাৎ প্রাইস কিন্তু আপনার কমবে না এবং প্রাইস কিন্তু বাড়তে থাকবে ডে বাই ডে। এটা ন্যাশনাল ওয়াইড আমাদের এখনো কিন্তু ইনভেন্টরি শর্ট আছে। এখন যখনই মর্টগেজ রেটটা বাড়তে থাকে তখনই যারা বায়ার তাদের ক্যাপাসিটি, হয়তো কেউ $200,000 একটা ফ্রি অ্যাপ্রুভাল ছিল, এখন যদি সে 6.5 যে যে ক্যাপাসিটি, তখন দেখা যায় যদি 7 হয়ে যায় তাহলে কিন্তু সে আর 200,000 বাড়ি কিনতে পারতেছে না। এই কারণেই আপনার মর্টগেজ রেট যদি বাড়তে থাকে তাহলে হবে কি আপনার অনেক বায়ার তারা কিন্তু মার্কেট থেকে সরে যাবে এবং তখন সেই ক্ষেত্রে বাড়ির সেলসটা কম হবে, কিন্তু প্রাইস যে কমবে সেটা আমরা কিন্তু আশা করতে পারি না। আমরা আমরা সবাই কিন্তু অনেকেই আশাবাদী যে নতুন হুম যে হুম বিলের কারণে ভবিষ্যতে অনেক ইনভেন্টরি আসবে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন ইনভেন্টরি আসলো হুম কিন্তু মানুষের যে বাইং ক্যাপাসিটি, যে অ্যাফোর্ডেবিলিটি যদি সহনীয় না থাকে আপনি বাড়ি কিনবেন কিভাবে? আপনার মার্কেটে বাড়ি আছে, আপনি কিন্তু আপনার যদি দৈনন্দিন ব্যয় আপনার এই যে ইনফ্লেশনের কারণে, আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, ইভেন আপনার কথা আপনি যদি চিন্তা করেন, আপনি গত কয়েক বছরে যে আপনার যে ডেইলি যে এক্সপেন্স, যেমন ধরেন আপনার গ্রোসারি শপিং আছে, আপনি একটা গাড়ি মেনটেন করেন, ইন্স্যুরেন্সের একটা ইন্স্যুরেন্স বেড়ে যাচ্ছে, আপনার ফুয়েল কস্ট, আপনি $5 এবং $5 যখন আপনি কাউন্ট করেন সপ্তাহ শেষে আপনাকে যদি লং ড্রাইভ করতে হয়, তো আপনি চিন্তা করে দেখেন আপনার যখন এক্সপেন্সটা বেড়ে যায়, আপনার যখন এট দ্য সেম টাইম যখন আপনার মর্টগেজ রেটটা হাই থাকে, যতই আপনি ইনভেন্টরি বাড়ান না কেন, কিছু বায়ার আছে তারা কিন্তু এই যে লং টার্ম যেই এগ্রিমেন্টে বাড়ি কেনার যেই, তারা সেই এগ্রিমেন্টে যাওয়ার জন্য তারা সেই সাহস পাবে না। যার কারণে হবে কি আপনার মর্টগেজ রেটও যদিও আপনি বাড়তে থাকে তাহলে অবশ্যই এফেক্ট করে ট্রানজেকশনে, কিন্তু আপনার যতই ইনভেন্টরি বাড়ে না কেন আপনার আপনি বায়ারদেরকে মার্কেটে আনতে পারতেছেন না, কারণ মানুষের বাই ক্যাপাসিটি কমে যাচ্ছে। হুম হুম। আপনার মানুষে এক ধরনের সেফটি ফিল করতেছে না, কারণ জবের একটা স্টেবিলিটি একটা বিষয় থাকে। সেক্ষেত্রে যে প্রশ্নটি চলে আসে আপনার আলোচনা থেকে, বলছিলাম যে ইনভেন্টরি বাড়ার কথা আপনি বারবার বলছেন, সামনের দিনগুলোতে কি এমন কোনো ইঙ্গিত আপনারা পাচ্ছেন যে মার্কেটে বাড়ির ইনভেন্টরি অনেক বেশি বাড়বে? মার্কেটে বাড়ির ইনভেন্টরি বাড়বে, কিন্তু যখন মার্কেট যখন একটা এখনকার যে সিনারিও সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে যে খুব বেশি যে হাই ডিমান্ড সেটা না। এর কারণ হলো যে মানুষ বাড়ি কিন্তু তুলনাভাবে লাস্ট ইয়ার থেকে এখন কিন্তু ইনভেন্টরি অনেক বাড়ছে। যেমন আমি বাফেলোর যে ডাটা আমি বলতে পারি হুম হুম। মোর দেন 18% আমাদের ইনভেন্টরি বাড়ছে, কিন্তু ইনভেন্টরি ঠিকই আছে। কিন্তু এখন কথা হলো যে আপনার এই যে যারা বায়ার তাদের কিন্তু আপনার দৈনন্দিন জীবনে যদি আপনি হার্ডশিপ চলে, আপনার যদি ডেইলি লাইফ মেনটেন করতে কষ্ট হয়, আপনার অর্থনৈতিক ব্যবস্থা যদি ডেভেলপ না হয়, জব গ্রোথ যদি ভালো না হয়, আপনার যদি আপনার ফুড কস্ট যদি আপনার না কমে, আপনার ডেইলি এক্সপেন্সটা যদি আপনি সেভিং ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি লং টাইম এই যে এগ্রিমেন্টে যাওয়ার জন্য তো আপনি সাহস পাবেন না। ওকে, সেক্ষেত্রে এখনকার পরিস্থিতি একটু শুনি আপনার কাছে যে কোন কোন মার্কেটগুলো আসলে ডাউন হচ্ছে এবং সেগুলো কেন হচ্ছে? আম, আপনার এখন আমি যে জিনিসটা আমরা দেখতেছি আমাদের মিডিয়া, তো আমরা অনেকেই আলোচনা করতেছি যে প্রাইস ডিক্লাইন হচ্ছে। আসলে কিন্তু কথাটা সেরকম না। আপনি যেই জায়গায় আছেন কিনা এটা সেই জায়গার মার্কেট সম্পর্কে হয়তো আপনি একভাবে চিন্তা করতেছেন, কিন্তু পাশাপাশি আরেকটা স্টেটে কিন্তু মার্কেট ডিফারেন্ট। যেমন আপনার ফ্লোরিডাতে যেটা হচ্ছে সেটা হলো যে প্যান্ডামিকের পরে অনেক নতুন কনস্ট্রাকশনের
কনস্ট্রাকশন নতুন বাড়ি মার্কেটে চলে আসছে এবং সেখানে বাড়ির দাম কিন্তু জাম্প করে অনেক বেড়ে গেছে। যেমন আমি 2022 সালে আমি যখন অরল্যান্ডোতে ট্রাভেলিং করছিলাম, সেখানে আমি যখন বাড়ি দেখতেছিলাম, সাম রিজন বাড়িগুলো আমি দেখছিলাম, তারা বলতেছে যে গত বছর যে বাড়িটা ছিল 4 লাখ, এখন সেটা 6 লাখ। এখন এই বাড়িগুলার অতিরিক্ত প্রাইসের কারণে আপনার নতুন নতুন বাড়ি যখন মার্কেটে আসছে হাই ডিমান্ডের কারণে, যখন দেখছে ইনভেস্টররা দেখলো যে এখানে অনেক প্রফিটেবল, অনেক বাড়ি সেখানে বিল্ড করছে। এখন বিল্ড করার কারণ হচ্ছে কি আপনার ইনভেন্টরি বেড়ে গেছে। আমি যা দেখলাম যে লাস্ট ইয়ার থেকে এখন তাদের প্রায় 9% মতো ইনভেন্টরি বাড়ছে ফ্লোরিডাতে। তবে সেখানে যে সমস্যাটা হলো যে আপনার সেখানে ইন্স্যুরেন্সটা অনেক হাই। আপনার যেমন ফ্লাড ইন্স্যুরেন্স নিতে হয়, আপনার উইন্ড স্টর্ম, আপনার প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ইন্স্যুরেন্সকে রিপে করতে হচ্ছে। তো এই বিষয়গুলো মানুষের যে আপনি একটা বাড়ি কিনলেন, বাড়ি কেনার পরে আপনার কয়টা পেমেন্ট পে করতে হবে। আপনি বাড়ি কেনার পরে আপনার প্রিন্সিপাল, ইন্টারেস্ট, হোম ইন্স্যুরেন্স, আপনার ফ্লাড ইন্স্যুরেন্স, আপনার উইন্ড স্টর্মের জন্য পলিসি নিতে হবে, আপনার গাড়ির ইন্স্যুরেন্স, আপনার হেলথ কেয়ার। তো এই সবগুলাই মানুষের লাইফে যখন এফেক্ট করে, তখন কি হয়, তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক আছে তারা ওই স্টেট থেকে মুভ হয়ে যায়। এবং সেখানে আরেকটা জিনিস হলো যে পপুলেশন গ্রোথের একটা বিষয় থাকে, আপনার জব গ্রোথের একটা বিষয় থাকে। তো ওই এরিয়াতে এই এই বিষয়গুলোর কারণে, যেমন টেম্পা, অরল্যান্ডো, ওইগুলাতে আপনার কিন্তু প্রাইস ডিক্লাইন হয়েছে। আবার আবার আপনি দেখেন যে টেক্সাসে যদি যান, টেক্সাসও সেম সিনারিও। টেক্সাসে যেখানে অনেক নতুন নতুন কনস্ট্রাকশন, আপনি ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে প্রতিদিন বাড়ি এখানে কিন্তু এখনো কন্টিনিউয়াস বিল্ড হচ্ছে। এখন এই নতুন নতুন বাড়িগুলো যখন মার্কেটে আসতেছে, তখন কিন্তু আপনার যে পুরানো যে বাড়িগুলো ইনভেন্টরি, ওই ইনভেন্টরিতে আপনার বড় ধরনের একটা প্রেসার পড়তেছে। সেই তুলনায় আপনার ওখানকার যে লোকাল যে ইনকাম, মানুষের যে লোকাল যে ইনকাম, সেই ইনকামের সাথে আপনার সেখানে একটা বাড়ি যখন কিনে মান্থলি মর্টগেজ অ্যাফোর্ড করা বেড়ে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যার জন্য সেখানেও কিন্তু বাড়ি ডিক্লাইন হচ্ছে। আপনি এখন যদি চিন্তা করেন যে ডালাসের কথা চিন্তা করেন, সেখানেও একই অবস্থা। আপনি যদি লস ভেগাসের কথা বলেন, ক্যালিফোর্নিয়ার কথা বলেন, সেখানে আপনার বাড়ির দাম কিন্তু এক্সপেন্সিভ এবং সেখানে লিভিং কস্ট অনেক বেশি, আপনার ইউটিলিটি বিল গুলো অনেক বেশি। দেখো, এক্সপেন্সিভ বাড়ি যেখানে থাকে সেখানে প্রাইস যে কোনো সময় আপনার প্রাইস ডিক্লাইন হতে পারে। এর কারণ হলো যে আপনার এক্সপেন্সিভ বাড়িগুলো অ্যাফোর্ড করা অনেক কষ্ট, অনেক 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 রিস্কি। আপনি যদি কোনো কারণে আপনার ইনকাম ফল করলো, আপনার জব চলে গেল, তো তখন এই বিষয়, যদিও ক্যালিফোর্নিয়াতে কিন্তু আপনার নতুন কোনো বাড়ি কনস্ট্রাকশন ওইভাবে হয় নাই, কিন্তু সেখানে আপনার এই যে বর্তমান কারেন্ট সিচুয়েশনের কারণে অনেকে জব হারাচ্ছে, অনেকের ইনকাম কমে গেছে। তো সবগুলো আপনার এই বাড়ির রিয়েল এস্টেট মার্কেট এফেক্ট করতেছে। কিন্তু অন দ্য আদার সাইড, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো, আমি এখন যে এলাকাতে আছি, আপনি নিউ ইয়র্ক সিটিতে যেখানে আছেন অথবা বাফেলোতে আছেন, বাফেলোর মার্কেটে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার বাফেলো আপনার এখনো র্যাঙ্কিং এ নাম্বার 2 হার্ডেস্ট মার্কেট, যদিও 2024-2025 সেটা ছিল নাম্বার 1, এখন সেটা হচ্ছে নাম্বার 2। এর কারণ হলো যে মেইন জিনিসটা, আপনি বাড়ির দাম যতই বাড়ো অথবা যতই কমো, আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি যদি না থাকে, তাহলে আপনি বাড়ি কেনার তো বাড়ি কিনবেন না আপনি। এখন অ্যাফোর্ডেবিলিটি যেখানে যেখানে ভালো, যেমন আমি বাবুল যেখানে আছি সেখানে কথা বলতেছি, এখানে আপনি এভারেজ হাউস প্রাইস ধরেন 250,000, যেটা সারাউন্ডিং বাফেলো নিয়ে অন্যান্য টাউন সবকিছু মিলে, যদিও আপনি আরো কম দামে ভালো একটা বাড়ি কিনতে পারতেছেন 175, 180, 200,000। এখানে আপনার এখানে বাইরে যে ইনভেস্টররা যারা আছে এখানে, তারা এখানে ইনভেস্ট করতেছে। কারণ হলো রেন্টালের একটা বড় ধরনের ডিমান্ড এখানে আছে, এখানে লিভিং কস্ট কম আছে, আপনার এখানে হোম ইন্স্যুরেন্স অনেক কম। আপনি 700-800 ইভেন আরো কমও হোম ইন্স্যুরেন্স দিতে পারতেছেন। আপনি কি সেটা চিন্তা করতে পারেন, ফ্লোরিডাতে কেউ যদি একটা বাড়ি কিনে 300,000-এ, তার হোম ইন্স্যুরেন্স কত আসতে পারে? তো মেইন কথা হলো অ্যাফোর্ডেবিলিটির কারণে আপনার লোকেশন টু লোকেশন কিন্তু আপনার যেটা হয়, সেটার বাড়ির ডিমান্ড কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। তা আমি ওভারঅল আমি যেটা আমি বলার চেষ্টা করতেছি, সেটা হলো যে আপনার বাড়ির দাম কিন্তু কমবে না,
ন্যাশনাল ওয়াইড যদি আমি কথা বলি, ন্যাশনাল ওয়াইড এখনো 1.1% হায়ার দ্যান লাস্ট ইয়ার। আর আপনার যেমন বাফেলোতে এখনো 4.5%, আপনি হার্টফোর্ড ক্যানারি গার্ডে যান, সেখানে 5.4% হায়ার দ্যান লাস্ট ইয়ার। তো এটার কারণ হলো ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা বিষয়। যেমন বাফেলোতে আপনার এখানে ওইভাবে নতুন কোনো বাড়ি কিন্তু এখানে বিল্ড হয় নাই। এখানে ইনভেন্টরি অনেক অনেক শর্ট এখানে ইনভেন্টরি, যদিও আপনার ইনভেন্টরি এখন মার্কেটে লিস্টিংটা, যদিও আপনি কোয়ান্টিটির কথা বলেন হয়তো বা 18% আপনার ইনভেন্টরি লাস্ট ইয়ার থেকে বেশি আছে, কিন্তু স্টিল এখানে হাই ডিমান্ড। আপনার এই হাই ডিমান্ড গুলার কারণে আপনার ইনভেন্টরি আসলো, এখানে আপনার বাড়ির ডিমান্ড, বাড়ির আপনার বাড়ির প্রাইস এখানে আরো আপ হতে থাকবে। আপনার তো আপনারা যারা বাড়ি কিনতেছেন বা কিনবেন, আপনারা অবশ্যই লোকাল মার্কেট সম্পর্কে আপনি ধারণা নেবেন। এখন আপনি যদি ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়াতে বাড়ি কিনেন, আপনি যদি বোস্টনে বাড়ি কিনেন, আপনি নিউ ইয়র্ক বাড়ি কিনেন, আপনার সেই ইনভেস্টমেন্টটা ডেফিনেটলি আপনার প্রাইস গ্রোথ আপ হবে, এখানে কমার কোনো ধরনের সম্ভাবনা নাই। আপনি যদি বলেন রিচমন্ড ভার্জিনিয়ার কথা বলেন, এখন আপনি যদি মার্কেটটা না বুঝে যদি বাড়ি কেনেন, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার বাড়ির প্রাইসে গ্রোথটা আপনার কম বেশি হবে এবং সেটা ডিক্লাইন হতে পারে। সেক্ষেত্রে অনেকে তো অপেক্ষা করতে থাকেন যে তিনি হয়তো কিনবেন কিনবেন ভাবছেন, কিন্তু পুরোপুরি প্রস্তুত নন। আবার অনেকে আছেন প্রস্তুত, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে এই সময়টা বাড়ি কিনে কি ঠিক হবে, নাকি সামনে সামারে যাব, উইন্টার সামনে, তখন বাড়ি কিনবো, ভাড়া পাবো কিনা, মর্গেজ চালাতে পারবো কিনা। এই ধরনের সিদ্ধান্তহীন মানুষ যারা আছেন তাদের জন্য আপনি জি, কোন সময়টাকে পারফেক্ট মনে করেন? জি, আমি মনে করি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টটা এটা আপনার ডিপেন্ড করে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু প্রস্তুত আছেন বাড়ি কেনার জন্য। এখন আপনি যদি বাড়ি কেনার জন্য প্রস্তুত থাকেন, বাড়ি কেনার জন্য যে জিনিসটা সেটা হলো আপনার জবের একটা স্থায়িত্ব থাকতে হবে, একটা ভালো জব, যেটা আপনার জবটা সিকিউর থাকতে হবে, যে একটা সিকিউর জব থাকে। আপনার যদি ডাউন পেমেন্ট রেডি থাকে, আপনার ক্যারি স্কোর ভালো থাকে, আপনার বাজেট সম্পর্কে যদি ধারণা থাকেন, অবশ্যই যখনই আপনি রেডি, আপনি সেই ক্ষেত্রে সাথে সাথে আপনি বাড়ি দেখার জন্য শুরু করবেন। তবে আপনার যেটা হবে সেটা বাড়ি যদি ধরেন এখন ইন্টারেস্ট রেট যে 6.72 এরকম 30 ইয়ার্স যেটা কনভেনশনাল, সেটার যদি আপনি মনে করেন যে এখন ইন্টারেস্ট রেট হায়ার, ইন্টারেস্ট রেট একটু কমতে পারে, তাহলে হবে কি আপনার ইন্টারেস্ট রেট যদি কমে যায়, তাহলে আপনি রিফাইন্যান্স করে নিতে পারতেছেন। আর আপনি যখন এখন যদি বাড়ি কিনেন, যদিও আপনার ইন্টারেস্ট রেট একটু হায়ার, তাহলে হবে কি আপনার মতো কিছু কিছু বায়ার আছে, তারা কিন্তু মার্কেট থেকে সরে যাচ্ছে। তো আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারতেছেন, আপনি কিন্তু কম দামে বাড়ি কিনতে পারতেছেন। আমি আপনার কম্পিটিশনটা লেস হবে। আপনি আপনার একেবারে চয়েস মতো বাড়ি কিনতেছেন। যেমন আমার মনে আছে লাস্ট ইয়ারও দেখা যাচ্ছে যে কেউ কেউ কোনো কোনো বায়ার আছে, তারা প্রতিদিন সানডে স্যাটারডে হলে তারা দেখা যাচ্ছে যে ওপেন হাউস গুলো ঘুরতে থাকে, এবং তারা বাড়ি কেনার জন্য যে একটা প্রেশারের মধ্যে ছিল যে এই বাড়িটা আমি পাবো কিনা, এইরকম একটা আমি কি পাবো না, তখন দেখা যাচ্ছে যে তারা একটা অস্থিরতার মধ্যে ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে যারা বাড়ি মার্কেটে আছে, আপনি যদি স্মার্ট ওয়ে চিন্তা করেন, আপনাকে এখনই বাড়ি কেনাটা আপনার আমি মনে করি উপযুক্ত সময়। তাহলে হবে কি আপনি আপনার পছন্দ মতো বাড়ি নিতে পারতেছেন, আপনি প্রাইসিং নিয়ে আপনি আপনি একটা আপনি শক্ত অবস্থানে আছেন, আপনি বাড়ির ইন্সপেকশন করে আপনি বাড়ি যদি কোনো মেজর কোনো কিছু থাকে, আপনি সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারতেছেন ওই বাড়িটা, অথবা কোনো যদি রিপেয়ার্স এর প্রয়োজন হয়, আপনি বাড়ির মালিককে দিয়ে সেটা নিয়ে আপনি বাধ্য করতে পারতেছেন, আপনি সেলার কনসেশন ইউজ করে ক্লোজিং কস্টটাকে আপনি হেল্প নিতে পারতেছেন। কিন্তু আপনার ইভেন ওভার দ্য টাইম যেটা হবে সেটা হবে আপনার ইকুইটি বাড়তে থাকবে। আপনার এই যে আপনি যদি বাড়ি 1 বছর না কিনেন, আপনি কিন্তু রেন্ট পে করতেছেন, আপনি তো কিছু পাচ্ছেন না, তাই না? তো আপনি যেটা চিন্তা করতেছেন যে আপনি পরে নিবেন, এখন সেটা যদি আপনি পরে নিবেন, সেটা আমি তাদের জন্যই আমি বলবো যে আপনারা পরে নিবেন। যাদের এখনো ডাউন পেমেন্টটা রেডি না, যাদের জবটা এখনো সিকিউর না, তাদের ইনকামের ভেরিয়েশন আছে, অথবা আপনার ক্যারি স্কোরটা খারাপ
খারাপ জোনে আছে, এটাকে ইমপ্রুভ করতে হবে, অথবা আপনি এখনো আপনি কোনো জায়গায় যদি আপনি চিন্তা করেন যে না আপনি যেখানে আছেন এখানে আপনাকে আরো থাকতে হবে, অথবা আপনি যদি চিন্তা করেন যে না আপনাকে আবার রিলোকেট হতে পারে, তাহলে সেটা ডিফারেন্ট জিনিস। যদি আপনি মনে করেন আপনার কাছে ডাউন পেমেন্ট আছে, আপনার কাছে ক্লোজিং কস্ট আছে, আপনার ক্রেডিট স্কোর ভালো আছে, আপনার জব সিকিউর আছে, আপনি অবশ্যই এখনই আপনার বাজেটের অ্যাপ যেটা কমফোর্টেবল, যে মান্থলি পেমেন্ট যেটা আপনি হিসাব করে সেটা সেটা আপনি সেটা দিতে পারলে আপনি মানে আপনারা মনে করছেন যে সেই সময়টাতেই তিনি উদ্যোগ নেওয়া শুরু করা উচিত। একেবারে ছোট্ট করে আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন করতে চাই, সেটি হলো যাদের ডাউন পেমেন্ট, ফার্স্ট টাইম হোম বায়াররা তো 20%-এর নিচেও ডাউন পেমেন্ট দিয়ে কেনার সুযোগ রয়েছে, কিন্তু 20% না দিতে পারলে, অর্থাৎ কেউ যদি 5%, 10% দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনেন, তাকে কি কি বাড়তি খরচ গুনতে হয় কিংবা কি পরিমাণ বাড়তি অর্থ গুনতে হয় ইন্টারেস্ট হিসেবে? এখন ধরেন আপনি যদি ডাউন পেমেন্ট 20% এর নিচে দেন, সেক্ষেত্রে যেটা হয় সেটা কি শুধু কেবল অনলি আপনাকে পিএমআই, যে মর্টগেজ ইন্স্যুরেন্স যেটা দিতে হয় সেটা ক্যারি করতে হয়। এর বাহিরে আপনি যে যখন ডাউন পেমেন্টটা কম দিবেন তখন আপনার লোনের অ্যামাউন্ট বেড়ে যাবে, এবং লোনের অ্যামাউন্ট বেড়ে গেলে হয়তো আপনার মান্থলি পেমেন্টটা একটু বাড়লো। কিন্তু আপনার ডাউন পেমেন্ট, আমার কথা হলো যে জিনিসটা সেটা হলো যে আপনার যে অ্যাফোর্ডেবিলিটি, আপনি যেই মান্থলি পেমেন্টটা আপনার কমফোর্টেবল, আপনার লেস স্ট্রেসে আপনার মান্থলি পেমেন্টটা আপনি ক্যারি করতে পারবেন, ওই সময়ে আপনি সেটা 5% হোক, 3% হোক, 20% হোক, আমি সেটা কোনো আমি মনে করি বড় কোনো ফ্যাক্টর। যে ফ্যাক্টর হলো যে আপনি কতটুকু মান্থলি পেমেন্ট আপনি অ্যাফোর্ড করতে পারবেন, ওই জিনিসটা যদি আপনি ডিসাইড করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি বাড়ি কিনতে পারতেছেন। বাড়ি কেনাটা আপনার, আমি মনে করি সেটাই যুক্তিসঙ্গত হবে, এবং সেই ক্ষেত্রে আপনার মান্থলি পেমেন্টটা ভেরি ইজিলি আপনি ল্যান্ডার সাথে কথা বললে আপনাকে ফিগার আউট করে দিতে পারবে আপনার এক্সপেন্স, আপনি কত টাকা বাড়ি দেখতেছেন। এট দ্য সেম টাইম আমরাও রাফ আইডিয়া দিতে পারি, যদি আমরা ল্যান্ডার না, কিন্তু আমরা ক্যালকুলেশন করে মোটামুটি একটা রাফ ফিগারটা, একটা ধারণা দিতে পারে যে এই বাড়িটার ট্যাক্স এবং ইন্স্যুরেন্স সবকিছু মিলে এরকম একটা মান্থলি পেমেন্ট আসবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ হাসান। একেবারে এই বিস্তারিত মার্কেটের কি অবস্থা, এবং অনেকে সংশয় ছিল যে ইন্টারেস্ট রেট সামনে বাড়লে কি হতে পারে, ইনভেন্টরি কেমন আছে, এবং যারা সংশয়ে আছেন যে বাড়ি কিনবেন কিনা, তাদের জন্য আপনার এই আলোচনা অনেক বেশি হয়তো তথ্যবহুল হয়েছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, আমরা বিরতি থেকে ফিরবো। রেডিওলজিক টেকনোলজি এটি কিভাবে আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে, আপনার ক্যারিয়ার হতে পারে, এই বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত দিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো রেডিওলজিক টেকনোলজি এটি কিভাবে আপনার একটি ক্যারিয়ার হতে পারে, এবং এই টেকনোলজিস্টদের ভবিষ্যৎটা, তাদের চাকরি নিশ্চয়তা, সুযোগ সুবিধা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট ইরফান নিশাতকে। ইরফান নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, যথারীতি আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার টেলিফোন করে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন। ইরফান নিশাত, আপনার মানে পদবি কিংবা কাজের জায়গাটা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, শুনলেই মনে হয় নিউক্লিয়ার জাতীয় কোনো কিছু কিনা। এটিকে একটু আমাদের দর্শকদের জন্য সহজ করবেন যে কি ধরনের কাজ করতে হয় এই নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টদের? আচ্ছা, আমি যদি একদম দর্শকদের উদ্দেশ্যে সহজ ভাষায় বলতে চাই, তাহলে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি হলো একটা মেডিকেল ইমেজিং, যেমন রেডিওলজিক টেকনোলজি যেমন একটা মেডিকেল ইমেজিং, যার সাথে আমরা এক্সরে করি, সিটি স্ক্যান করি, এমআরআই করি, প্যাট সিটি স্ক্যান করি, প্যাট এমআরআই স্ক্যান করি, সবগুলো কম্বাইনলি রেডিওলজির আন্ডারে, এবং নিউক্লিয়ার মেডিসিন ইজ এ পার্ট অফ ইট। এটা মেডিকেল ইমেজিং বললেই দর্শকদের জন্য সহজভাবে। জি, আমরা যখনই আমাদের পিসিপি অফিসে যাই কিংবা যখন আমরা কোনো একজন স্পেশালিস্ট রোগের ডাক্তারের কাছে যাই, তখন সেইখানে আমরা দেখতে পাই মানে এই নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিদেরকে আমরা দেখতে পাই যারা ইসিজি, এমআরআই এগুলো করছেন।
ইচিজি ঠিক না, এমআরআই ইয়েস, Okay. যে কোনো ধরনের মেডিকেল ইমেজিং, এটা হতে পারে এমআরআই, এটা হতে পারে সিটি স্ক্যান, যেটা ট্রেডিশনালি ক্যাট স্ক্যান বলে চিনি আমরা, এক্স-রে, নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট, তারপর বিভিন্ন ধরনের প্যাট সিটি। এখন ক্যান্সার সেল ডায়াগনোসিসের জন্য বেস্ট একটা অপশন হলো প্যাট সিটি, প্যাট এমআরআই, এটা আরো হাইব্রিড এবং মোর অ্যাডভান্স একটা ইমেজিং। এগুলো সব আন্ডার রেডিওলজি। ওকে, দেন তাহলে ওনারা কোথায় চাকরি করেন? আপনাদের কাজের ধরনটা আমরা বুঝলাম। আমরা মোস্টলি হসপিটাল বেসড, আবার অনেক সময় বিভিন্ন ধরনের প্রাইভেট অফিসে আমরা কাজ করে থাকি, যেসব প্রাইভেট ডায়াগনস্টিক ইমেজিং নেয়। যেমন অনেক সময় দেখা যায় বাংলাদেশে ফর এক্সাম্পল পপুলার ডায়াগনস্টিক থাকে, ইপনেসিনা ডায়াগনস্টিক, সেম ওয়েতে এখানে অনেক ডায়াগনস্টিক সেন্টার থাকে, যেমন লেনেক্সিল ডায়াগনস্টিক বলতে পারেন। সেরকম আমরা বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারও কাজ করি, প্লাস আমরা হসপিটালও কাজ করি। সব জায়গায় আমাদের আছে আর কি কাজ করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে এই কাজ, যে কাজটি আপনারা করছেন, এই কাজটির সুযোগ সুবিধা কেমন? আমরা যেহেতু এই অনুষ্ঠানটি করছি আমাদের দর্শকদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আপনিও আপনার ক্যারিয়ারটা এই পথে ঘুরতে পারবেন, তাহলে তারা জানতে চান সুযোগ সুবিধাটা কি কি পাওয়া যায়। আচ্ছা, বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো এটা, যাতে আমরা দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখতেছেন তাদেরকে একটু উদ্বুদ্ধ করতে পারি কেন এ ধরনের প্রোগ্রাম, এ ধরনের মেজর চুজ করা উচিত রাদার দ্যান দ্য আদার্স। ফার্স্ট আমরা যখনই স্টাডি শুরু করি, যখনই কলেজে যাই, আমাদের একটা স্বপ্ন থাকে একটা ভালো চাকরি। কাজ শেষ করার সাথে সাথে যদি আমরা জব পাই, সেটা আমাদের একটা মেন্টালি পিস, এটা বিশাল একটা অর্জন। সেক্ষেত্রে জব অ্যাভেলেবিলিটি হলো অনেক বেশি হাই। আপনি যখন এই যে কোনো ধরনের মেডিকেল ইমেজিং এ রেডি কমপ্লিট করবেন, ব্যাচেলর অথবা অ্যাসোসিয়েট, চাই কেউ ব্যাচেলর করে, কেউ অ্যাসোসিয়েট করে, কেউ আবার হাফ আপারে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার লাইসেন্স থাকবে আপনি একজন টেকনোলজিস্ট। অ্যাজ এ টেকনোলজিস্ট আপনি as soon as you get a license, আপনার জব অ্যাভেলেবল উইদিন আ উইক, ফুল টাইম গ্যারান্টেড, এটা একদম বলাই যায়। ওকে, মানে এটা হলো সবচেয়ে বড় সুবিধা যে আপনি নিশ্চিত একটা জব পাচ্ছেন। নিশ্চিত, মানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি যতটুকু জানি, আমাদের যতটুকু লিঙ্ক আপ আছে, আমরা যেভাবে এই প্রোগ্রামটা কমপ্লিট করছি, কেউ বসে নাই। প্রত্যেকটাই সবাই একটা দুইটা ওভার টাইম করে, বিভিন্ন জায়গায় বিজি, ওরা মানে কেউ বেকার নাই। আর যে প্রোগ্রামটা করে সে চাকরি পাবে, এই মুহূর্তে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় আর কি। এটা সবচেয়ে বড় একটা সুযোগ, এবং যেহেতু মার্কেটে এখন পর্যন্ত চাহিদা বেশি। বসে থাকা অন্যান্য মেজর দেখা যায় কি, গ্রাজুয়েশন করে অনেকদিন বসে থাকা লাগে, একটু এক্সপেরিয়েন্স নেওয়া লাগে। এখন আমাদের এই মার্কেটটা হইছে এমনকি আপনার ফর্মাল ইন্টারভিউরও দরকার হয় না। অনেক সময় আপনি যখনই কমপ্লিট করবেন, আপনি অনলাইনে আপনার রেজিউমেটা চাললে ওরাই সাথে সাথে আপনাকে কন্ট্যাক্ট করে সাথে সাথে চাকরি, মানে ওভার দ্য ফোন ইন্টারভিউ এ চাকরি দিয়ে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি এখন এই প্রফেশনের। এতটাই চাহিদা সম্পন্ন একটা চাকরি। আর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কেমন, এটি যারা রেডিওলজিস্ট হিসেবে কাজ করছেন? সেকেন্ড আমি বলবো এটা কারণ হচ্ছে জব সিকিউরিটি। জব সিকিউরিটি ইটস ওয়ে টু হাই। এখানে আপনি এমন কোন জায়গা নাই আপনি জব পাবেন। আপনি আপনি নিউ ইয়র্ক থেকে অন্য একটা স্টেটে মুভ করছেন, অথবা অন্য স্টেট থেকে নিউ ইয়র্কে মুভ করছেন, আপনি যেখানে যান একটা ডায়াগনস্টিক সেন্টার থাকবে, হসপিটাল থাকবেই। মানুষ তো দিন দিন আসলে বিভিন্ন ভাবে অসুস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে এমন ভাবে বলা যায় মানে জব সিকিউরিটি ইটস অলওয়েজ দেয়ার। আপনার জব হারানোর কোনো ভয় নাই। যেমন অনেক সময় দেখা যায় এখন এআই এর যুগ, এআই এর অনেককে লেড অফ হইতেছে। বিভিন্ন ধরনের আইটি প্রোগ্রাম বলেন, অন্যান্য মেজরে বলে, ওরা এআই অনেকগুলো টেক ওভার করতেছে। কিন্তু মেডিকেল প্রফেশন, বিশেষ করে ইমেজিং প্রফেশন, রেডিওলজিক প্রোগ্রাম গুলো এমন একটা প্রফেশন, এখানে এআই হয়তো আসবে, কিন্তু নিয়ার ফিউচারে আমার কাছে মনে হয় না অ্যাটলিস্ট এই জবটা টেক ওভার করতে পারবে। তারপর রিলোকেশনটা একটা বিশাল ফ্যাক্ট। আমরা চাই পরিবারের সাথে, যেখানে পরিবার থাকে, একসাথে থাকবো, একসাথে কাজ করব। অন্য জায়গায় অন্য স্টেটে মুভ করাটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য, যখন কারণ ওরা চায় একটা প্যারেন্টসদের সাথে থাকতে অথবা হাজবেন্ডের সাথে একই স্টেটে থাকতে। সেক্ষেত্রে আপনি যেখানে যান, যেভাবে যান, আপনার সবসময় জব থাকবে, আপনার রিলোকেট হওয়া লাগবে না জবের জন্য। তারপর স্যালারির কথা যদি আপনি বলতে যান, ইটস ভেরি হ্যান্ডসাম স্যালারি। আপনি যদি একদম স্টার্টিং এ করলে, যদি একদম এক্সট্রা টেকনোলজিস্ট হিসেবে শুরু করেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন আন্ডার 1199 হসপিটালের অধীনে যারা কাজ করে, অ্যারাউন্ড স্টার্টিং 95 প্লাস। প্লাস আপনি যখন সিটি স্ক্যান, এমআরআই এবং নিউক্লিয়ার মেডিসিন এগুলো করবেন, অ্যারাউন্ড 120 দিয়ে স্টার্ট করে, প্লাস ওভার টাইম থাকে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তো আছেই।
নিঃসন্দেহে নিঃসন্দেহে মানে মানুষ চাকরির ক্ষেত্রে যেটি চায়, একটি হলো যে জি চাকরির অনেক অ্যাভেলেবিলিটি আছে, আমি জি পাশ করার পরে আমি চাকরিটা পাবো। সেকেন্ডলি চায় জবটা সিকিউর থাকুক, আমার এই জবটা না চলে যাক এবং জি এই জবটা দিয়ে যাতে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো আপনাদের এই প্রফেশনটি নিঃসন্দেহে সেই সুযোগ সুবিধাগুলো জি আছে এবং স্যালারিটা হ্যান্ডসাম বলছিলেন। এত এত সুযোগ সুবিধা যে চাকরিতে, সেখানে কেন চাহিদা এখনো এত বেশি? মানে কেন মানুষজন এই কাজ করতে আগ্রহী কম বলেই তো মানুষজন পাওয়া যাচ্ছে না? কম কেন হ্যাঁ, বলে আপনার কাছে মনে হয়? কোনো কঠিন? এটা এটা আমার কাছে মনে হয় মানুষ রিচার্জ করে না। মানুষ যখন কোনো মেজর চুজ করে সেক্ষেত্রে ওরা রিচার্জ করে মেজর চুজ করে না। আমি যদি আপনাকে একদম লাইভ একটা এক্সপিরিয়েন্স দিই, গতকালকে একটা আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছে। আমি কাছ থেকে আসার সময় আঙ্কেল বলতেছে, বাবা এদিকে আসো, আমার একটা ছেলে ও এনওয়াইইউ থেকে বিবিএ কমপ্লিট করছে, 1 বছর হয়েছে, এখনো জব পাচ্ছে না, তোমার কি কোনো জানাশোনা আছে কিনা? স্বাভাবিকভাবে আঙ্কেলরা যেটা বলে। হুম, হুম। আমি বলেছি কি বলেন আঙ্কেল? বলতেছে হ্যাঁ বাবা, এনওয়াইইউ তে পড়ছে, ও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অলরেডি। $80,000 ওর স্টুডেন্ট লোন হয়ে গেছে, এত বড় স্কুলে পড়ছে, কিন্তু স্টিল জব পাচ্ছে না। এটা কেন হয়? এটা হলো আপনার ওরা রিচার্জ করে না যে বিবিএ তে পড়ছে, বিবিএ তে জব ফ্যাসিলিটিস। এমন না যে বিবিএ তে পড়ে কেউ চাকরি পায় না, হয়তো বা 20% 30% পায়, কিন্তু 70% 50% হয়তো বা জব পায় না। সেম থিং অন্যান্য মেজরও, কিন্তু এই মেজরে আপনার 100% জব অ্যাভেলেবিলিটি আছে এখন, হুম, হুম। আপনি করার সাথে সাথে পাবেন। তো এটা এটা একটা নাম্বার ওয়ান রিজন মানুষ রিচার্জ করে না। সেকেন্ড যদি চিন্তা করেন, আমাদের প্যারেন্টসরা, বিশেষ করে আমি বাংলাদেশি কমিউনিটির কথাই বলবো, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে প্যারেন্টসরা মনে করে বড় স্কুলে গেলে, বড় মেজর করলে, ইঞ্জিনিয়ারিং করলে অথবা যে কোনো একটা বড় স্কুলে গেলে ওরা মনে করে ফিউচারটা সেট হয়ে গেছে ওখানে। হুম, হুম। বাট ইন রিয়ালিটি দিস ইজ নট দ্য কেস। রিয়েলিটি ইজ ডিফারেন্ট। ওই রিয়েলিটি ডিফারেন্টটা করার জন্য আপনাকে আরো রিসার্চ করতে হবে, প্যারেন্টদেরকে আরো একটু সচেতন হতে হবে, যখন যাতে মেক শিওর হয় ওরা একটা ব্যাচেলর কমপ্লিট করার পর অথবা একটা মাস্টার্স কমপ্লিট করার পর অ্যাটলিস্ট একটা ওদের সিকিউর জবটা থাকে। না হলে একটা সময় গিয়ে ওরা ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, 1 বছর 1.5 বছর 2 বছর চাকরি না করলে। কারণ এখানে তো স্টুডেন্ট লোক, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, মানুষ স্বাভাবিকভাবে একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি চলে আসে। তার মানে তো আপনি বলতে যাচ্ছেন যে পর্যাপ্ত তথ্যের অভাবে কিংবা পর্যাপ্ত জানাশোনার রিসার্চের অভাবে অনেকে রিসার্চের এই অভাবে। প্রফেশনটাকে বেছে নেওয়ার কথা জানেনই না, ভাবেনই না, সেই কারণে হয়তো পরিস্থিতি তৈরি হচ্ছে। জি জি আবার ইরফান নিশাত, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, সেটি হলো জি। এই জবটা পাওয়ার জন্য আপনি বলছেন পড়াশোনা শেষ করলেই তো জবটা পাওয়া যাচ্ছে, পড়াশোনাটা কি করতে হয়? কতদিনের কোর্স, কতদিনের আহ ধরে কি কি পড়তে হয় আসলে? আচ্ছা, এইখানে আমি জিনিসটা একটু দর্শকদের সুন্দর করে একদম শুরু থেকে বলি। এই কোর্সটা হলো একটা প্রফেশনাল কোর্স, যেটা আপনি অ্যাসোসিয়েট হলো মিনিমাম কোয়ালিফিকেশন। ব্যাচেলর করা থাকলে অবশ্যই বেটার, অনেকে আবার মাস্টার্সও করে, বাট মিনিমাম কোয়ালিফিকেশন হলো অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট করতে আপনার মিনিমাম, যেগুলো কমিউনিটি কলেজ আছে যেগুলো একটু চিপ, টিউশন ফি অত বেশি না, ওদের 3 থেকে 4 বছর লাগতে পারে। কারণ এই প্রোগ্রামগুলো হলো স্পেশালাইজড প্রোগ্রাম। অ্যাসোসিয়েট অনেকে মনে করেন 2 বছর, 2 বছর অ্যাসোসিয়েট কমপ্লিট হয়, কিন্তু এই ধরনের প্রোগ্রামে আপনি অ্যাসোসিয়েট করেন অথবা ব্যাচেলর করেন, আপনার 3 থেকে 4 বছর মাস্ট ইনভেস্ট করতে হয় আফটার হাই স্কুল। কারণ হয় কি, আপনি যখন প্রোগ্রামে ঢুকার আগে আপনার অ্যারাউন্ড 30 ক্রেডিট কমপ্লিট করতে হয়, বিভিন্ন ধরনের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্স, এগুলো সব কমপ্লিট করে। এগুলো কমপ্লিট করতে অনেকের হয়তো 1 বছর লাগে, যারা খুবই ভালো স্টুডেন্ট তারা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে, যারা একটু ইন্টারমিডিয়েট টাইপের স্টুডেন্ট তাদের 2 বছর কমপ্লিট করা রাখতে পারে। এটাকে বলে ফ্রি রিকুইজিটিভ। হুম। আর ফ্রি রিকুইজিটিভ করার পর প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স ইনক্লুডিং ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন। যখন প্রোগ্রামে আপনি করবেন তখন আপনি স্কুলেও পড়বেন, প্লাস সাথে সাথে আপনাকে স্কুল থেকে বিভিন্ন হসপিটাল আপনাকে অ্যাসাইন করবে, আপনি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন। তো টোটাল আমি বলবো 3 থেকে 4 বছরের মধ্যে আপনি এই কোর্সটা করা সম্ভব, আপনি ব্যাচেলর করেন অথবা অ্যাসোসিয়েট করেন। সেক্ষেত্রে দুটো বিষয় চলে আসে, বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি অন্য একটা চাকরি করতে চান, কারণ আপনাকে 3 থেকে 4 বছর একটা চাকরির জন্য সময় দিতে হচ্ছে। তো আপনি যদি চাকরি করতে চান, বিশেষ করে মধ্যবয়স্ক যারা আছেন কিংবা যারা মোটামুটি স্টুডেন্টশিপ অনেক আগেই মাস্টার্স করেছেন অন্য সাবজেক্টে, তাদের জন্য কি এই কাজ করার পাশাপাশি, কোথাও কাজ করার পাশাপাশি তারা কি এই অ্যাসোসিয়েট কিংবা ব্যাচেলর কোর্সটা করার সুযোগ রয়েছে? আহ, আসলে ভাই কি, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর তার কিছু করার নাই না। হুম, হুম। আহ আমি যদি আমার এক্সাম্পল দিয়ে, আমি তো আসছি এই দেশে একা আসছি, হুম, আমিও এভাবে ছিলাম, আমারও ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছিল, ব্যাক কমে আমারও
টাকা পাঠানো লাগতো, আমার এখানে লিভিং কস্ট ছিল, সবই ছিল। আমি 2 দিন কাজ করতাম, 3 দিন কাজ করতাম, একটু বেশি কাজ করতাম অন্যদের থেকে। অন্যরা যদি, আমি তখন ট্যাক্সি চালাইতাম ফর এক্সাম্পল, যদি মানুষ 8 ঘন্টা ট্যাক্সি চালাইতো, ওই সময় আমি 10 ঘন্টা ট্যাক্সি চালাইতাম। মানুষ হয়তো বা 5 দিন ট্যাক্সি চালায়, ওই জায়গায় আমি 2 দিন ট্যাক্সি চালাইতাম, কিন্তু মিনিমাম যেটা ইনকাম সেটা আমি করতে পারতাম। তো সেম থিং আমার কাছে মনে হয়, যাদের ইচ্ছা শক্তি আছে, প্রবল ইচ্ছা শক্তি আছে, হয়তো বা আপনার ডিপোজিট অনেক হবে না স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায়, কিন্তু আপনি একসাথে আপনার লাইফও লিড করতে পারবেন, প্লাস আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। না মানে কতটুকু সময় দিতে হয়, মানে ক্লাসের আওয়ারটা কতটুকু থাকে অ্যাসোসিয়েটস কোর্সের জন্য, ব্যাচেলর এটা হলো কোর্সের জন্য? এদেশের সৌন্দর্য। এদেশের সৌন্দর্য হলো এটা, এদেশের ট্রেডিশনালি এমন না যে আপনার সকাল 10টায় যেতে হবে, বিকাল 4টায় আসতে হবে, এরকম না। এখানে অনেকে ক্লাস অফার করে, বিকেলে অফার করে। একটা ক্লাসেই ওরা আবার সকালে অফার করে, সেম ক্লাস আবার বিকালে অফার করে, সেম ক্লাস আবার উইকেন্ডে অফার করে। আপনি ওদের স্কেজুয়াল অনুযায়ী, বিভিন্ন স্কুলের স্কেজুয়াল অনুযায়ী আপনি স্কেজুয়াল নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি কাজ পরে সকালবেলা, আপনি হয়তো বা সন্ধ্যার দিকে ক্লাস নিলেন, অথবা উইকেন্ডে ক্লাস নিলেন। আর যদি আপনি সকালবেলা ক্লাস থাকে, সেক্ষেত্রে আপনি রাতের বেলা কাজ করলেন, অথবা আপনি 5 দিনের জায়গায় 3 দিন কাজ করলেন, 2 দিন কাজ করলেন। একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। Right. আপনি তো একদম দুইটা একসাথে কন্টিনিউ ফুললি করতে পারবেন না, একটু কম্প্রোমাইজ করতেই হবে। জি, আমি আসলে এই প্রশ্নগুলো করছিলাম কারণ সময়ের কথা বলছিলেন আপনি, 3 থেকে 4 বছর লেগে যায়। এই জি। 3-4 বছর আপনাকে ইনভেস্ট করতেই হবে, এবং করতেই করার হবে। ক্ষেত্রে অপশনাল, মানে কাজের পাশাপাশি আপনি করতে পারবেন কিনা এটি দর্শকদের জানানো খুবই দরকার। না, ডেফিনেটলি এটা ডেফিনেটলি পসিবল। আমার কাছে মনে হয় এটা ডেফিনেটলি পসিবল, যদি একটু প্রবল ইচ্ছা শক্তি থাকে। ওকে। এটা তো এমন না যে আপনি 6 মাসে একটা কোর্স করলেন, শেষ করে ফেললেন। এটা তো মানে, এটা কিন্তু স্ট্রং একটা প্রফেশন, এটা মানে স্টেবল একটা প্রফেশন। সো আপনি এই ধরনের একটা স্টেবল প্রফেশন আসতে হলে আপনার কিছু টাইম ইনভেস্ট করতেই হবে, কি একটু হার্ড ওয়ার্ক করতেই হবে। এটা কোনো বিকল্প নেই। যারা সায়েন্সের বাইরে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন, আর্টস কমার্স নিয়ে পড়াশোনা করে এসেছেন বাংলাদেশে, তারা জি। যদি মনে করেন যে আপনার এই অনুষ্ঠান দেখে তারা উৎসাহিত হয়েছেন, তারা এই রেডিওলজিস্টের পড়াশোনাটি করতে চান এবং একই ভবিষ্যতে ক্যারিয়ারও করতে চান, তারা জি, কি পারবেন? এটা ভেরি মাচ পসিবল। আমার ক্ষেত্রে, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বাংলাদেশ থেকে এখানে আসছি। আমি বাংলাদেশে এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা ছিল, কিন্তু ইন্টারমিডিয়েট আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল আবার। তো আমি ভুলে গেছি, যা সায়েন্সে লেখাপড়া করছিলাম সব ভুলে গেছি। কিন্তু আমার সবসময় মাথার মধ্যে একটা, মেন্টালিটির মধ্যে একটা জিনিস ছিল, আমার দেওয়ালে পিঠে গেছে, আমার হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যখন হার্ড ওয়ার্ক করবেন, এখন বিভিন্ন ধরনের সোর্সেস আছে স্টাডি করার জন্য, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের ওই যে কান ইনস্টিটিউশন আছে, সবগুলা থেকে হেল্প করলেই, আপনি যদি একটু কষ্ট করেন তাহলে পসিবল। ইভেন কমার্স থেকে আসলে এবং আর্টস থেকে আসলে একটু কষ্ট করলে পসিবল। আর যারা সায়েন্স থেকে আসছে, ইন্টারমিডিয়েটটা সায়েন্সে কমপ্লিট করছে, অথবা সায়েন্সে কোনো একটা মেজর ব্যাচেলর কমপ্লিট করছে, ওদের জন্য তো ওরা অলরেডি গেমে হেড, ওদের জন্য খুবই ইজিলি করা সম্ভব। আর যারা একটু কমার্স অথবা আর্টস থেকে আসছে, ওদের একটু কষ্ট করতে হয়, বাট ভেরি মাচ পসিবল। কিন্তু এটা আপনাদের কাজগুলো কি হয়? আপনারা কি টু মাচ প্র্যাকটিক্যাল কাজ করেন নাকি থিওরিক্যাল কাজ করতে হয়? না, প্র্যাকটিক্যাল। এটা মেডিকেল ইমেজিং, আমি শুরুতে বলছিলাম। আপনারা যারা রেডিওলজিক টেকনোলজি, যারা একদম প্রাইমারিটা এক্সরে তো সবাই কম বেশি করছে। এক্সরে একটা এক্সরে টিউব থেকে একটা জাস্ট বাটন প্রেস করা আর এক্সরে হয়ে গেল। আর সেক্ষেত্রে আবার সিটি স্ক্যান আছে, এমআরআই স্ক্যান, এগুলো একটু ডিটেলস, এগুলো জাস্ট প্র্যাকটিক্যাল, কোনো থিওরিটিক্যাল ইয়া নাই এখানে। তাহলে এই 3-4 বছর সময় কেন লাগছে? মানে এই কাজগুলো শেখার জন্য আপনাকে 3-4 বছর সময় কেন লাগছে? মানে ডিউরেশন কত, অ্যাকচুয়ালি কোর্সের ডিউরেশন কত, আর আপনার লাগছে কত সেটা আলাদা বিষয়। কোর্সের ডিউরেশনে এরকম বললাম, প্রোগ্রাম ইটসেলফ যদি আপনি অ্যাসোসিয়েট করতে চান, প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স, কিন্তু প্রোগ্রামে ঢোকার আগে আপনার কিন্তু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে 1 থেকে 2 বছর লাগে। আচ্ছা, তারপরে আবার আরো 3 বছর? না, প্রোগ্রাম রিকোয়ারমেন্ট হলো 35 ক্রেডিট। 35 ক্রেডিট করতে হয়তো বা কারো 1 বছর লাগে, কারো 2 বছর লাগে। তারপর প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স, তাহলে Okay. টোটাল হলো 3 থেকে 4 বছর। ওকে। যারা অ্যাসোসিয়েট করছেন এবং যারা ব্যাচেলর করছেন, পরবর্তীতে যখন চাকরি জীবনে যাচ্ছেন, তাদের স্যালারির তো একটা পার্থক্য তৈরি হচ্ছে, সেটা কেমন? টু বি অনেস্ট, অ্যাসোসিয়েট হলে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আর ব্যাচেলর থাকলে হয়তো বা একটু কোনো হসপিটালে একটু পে ইনক্রিজ করে, বাট আমার কাছে মনে হয় না কোনো ডিফারেন্সেস করে। অ্যাজ লং এজ ইউ হ্যাভ আ লাইসেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনি অ্যাসোসিয়েট করেন অথবা ব্যাচেলর করেন, আপনার থেকে মাস্ট একটা বোর্ড এক্সাম দিতে হয়। বোর্ড এক্সামে পাস করার পরেই আপনি লাইসেন্সটা পাবেন। তো লাইসেন্স ইজ দ্য রিকোয়ারমেন্ট আফটার অ্যাসোসিয়েট ওকে। আর ব্যাচেলর। সো লাইসেন্স পাওয়ার পর তো সবাই একই ক্যাটাগরিতে থাকেন আপনারা?
মানে লাইসেন্স লাইসেন্স পাওয়ার পর আপনার ডেজিগনেশন হবে রেডিওলজিক টেকনোলজি অথবা সিটি টেকনোলজিস্ট অথবা এমআরআই টেকনোলজিস্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট। আপনাকে ওখানে দেখবেন আপনার কি ব্যাচেলর নাকি অ্যাসোসিয়েট। যেহেতু মিনিমাম রিকোয়ারমেন্ট হলো অ্যাসোসিয়েট, গুড টু হ্যাভ দ্য ব্যাচেলর। কারণ অনেক সময় দেখা যায় যদি চাকরির কোনো সময় একটু সমস্যা হয়ে যায় অথবা চাকরি অনেক কমে গেছে, সেক্ষেত্রে যারা ব্যাচেলর আছে ওদেরকে তো ডেফিনেটলি একটা প্রায়োরিটি দেবেই, কারণ বেশি কম্পিটিশন যখন বাড়বে তখন সেখানে অধিকতর যোগ্য খোঁজার চেষ্টা করবে অনেকে। একেবারে এই শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, সেটি হলো যে সবাই জানতে চান এই যে পড়াশোনাটা করবেন সেটি অ্যাসোসিয়েটস হোক, ব্যাচেলর হোক, আর যদি কমিউনিটি কলেজে করে থাকেন, আমরা যদি বাংলাদেশি কমিউনিটির কথাই ধরি, কারণ তারা হয়তো কম খরচ সেটি করার কথা ভাববেন, খরচটা ঠিক কেমন হয়? আপনি খরচের কথা বলছেন? জি, পড়াশোনার খরচটা কেমন হয়? টিউশন ফি আমি এটা এখানে এক একজনের জন্য এক এক রকম। যে লেটস সে যারা এই দেশে স্টুডেন্ট আছে, যাদের পেপারস আছে, যাদের গ্রিন কার্ড অথবা পাসপোর্ট আছে অথবা এখানে গ্রো হয়েছে, তারা কমিউনিটি কলেজে গেলে ওরা যদি ওদের ফাইন্যান্সিয়াল পারিবারিকভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল না হয় বেশি, অথবা একটা হাই র্যাঙ্কের স্যালারি ওদের প্যারেন্টসরা যদি মেক না করে, সেক্ষেত্রে কমিউনিটি কলেজ কাইন্ড অফ ফুললি ফ্রি বলা যায়। কারণ ওখানে আপনার প্যাপসা একটা ফাইন্যান্সিয়াল এইড আছে, ফাইন্যান্সিয়াল এইড প্যাপসা থেকে মোস্টলি কাভার হয়ে যায় কিন্তু খরচটা। তারপর ট্যাপ আছে, ট্যাপ থেকেও, এটা নিউ ইয়র্ক স্টেটের একটা প্রোগ্রাম, ওখান থেকে ফুললি কাভার্ড হয়ে যায়। যারা কমিউনিটি কলেজে যায় তাদের আমার কাছে মনে হয় না আপনি প্রোগ্রাম শেষ করার পর কোনো ডেপ থাকে। আর যদি ব্যাচেলর কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে যদি বড় স্কুলে যান, আমি যদিও কখনো রিকমেন্ড করি না বড় স্কুলে এই ধরনের প্রোগ্রাম গুলা করতে যাওয়ার জন্য, কারণ ওদের টিউশন ফি একটু হাই। সেক্ষেত্রে আপনার হয়তো স্টুডেন্ট ডেপ থাকতে পারে। এক এক স্কুলে এক এক রকম ভাবে এটা বেরি করে আর কি। অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে বাকি তথ্যগুলো হয়তো যারা আগ্রহী হয়ে উঠবেন তারা নিজেরাই খুঁজে নিতে পারবেন যে কোথায় কিভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন, পড়াশোনাটা করবেন। আমাদের মূল যে জায়গাটা ছিল সেটি হলো মানুষকে আগ্রহী করে তোলা, জানানো, তথ্য দেওয়া। এটি সহজ। আমাদের ইরফান নিশাত করছেন, আরো অনেক অসংখ্য ইরফান নিশাতরা বের হয়ে আসবেন। আমরা চাই এরকম। আমাদের একটা আছে, অর্গানাইজেশন আছে, বাংলাদেশ আমেরিকান রেডিওলজিক টেকনোলজি। আমাদের এই অর্গানাইজেশনটার উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশি কমিউনিটিকে এই প্রোগ্রামটা সম্পর্কে আরো বেশি উদ্বুদ্ধ করব, জানাবো, যাতে আমরা এটা একটা কাইন্ড অফ কমিউনিটি সার্ভিস বলতে পারেন। আর যদি কেউ এই প্রোগ্রাম গুলো সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হয়, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। লাস্টবার আমরা প্রোগ্রামে যাওয়ার পর আপনাদের সাথে আমরা অনেককে হেল্প করতে পারছি, ওই জন্য আপনাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট, ওরা আপনাদেরকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করে। ইন কেস যদি আরো কেউ ইন্টারেস্টেড হয় এবং আরো মোর ডিটেল জানতে চায়, আপনারা আমাকে আমাদের BART একটা পেজ আছে ফেসবুকে, ওটা থেকে ফলো করতে পারেন, অথবা আপনারা যদি চান আমাকে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ইরফান নিশাত আপনাকে। আমাদের আমার ইমেল আইডিটা একটু দিয়ে দিই, ইন কেস যদি কেউ আমাকে ইমেল করতে চান, ফোন এটা দিয়ে দিলে ভালো হয় আর কি। আমার ইমেল হলো MD, M as in Mary, D as in David, Y as in Yankee, N as in Nancy, I as in India, S as in Sam, S as in Hunt, A as in Alpha, T as in Tom @gmail.com, mdynishat@gmail.com। এখানে ইমেল করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আমরা আপনাদেরকে আরো মোর তথ্য দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক যারা লিখে নিতে পারেননি, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে থেকে যাচ্ছে, সেখান থেকে আপনারা খুব সহজে ওনার ইমেল আইডিটাও পেতে পারেন। এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।